ঝগড়াটা মেইনলি হয়ে গেল উত্তম কুমার সত্যজিৎ রায়। দেখবেন গুপি গান বাঘাবাইনের পরে আর উত্তম কুমারকে কোনোদিন নেয়নি সত্যজিৎ রায়। উত্তম কুমার এলে আর বেরোতে পারছে না, সেই জন্য আর তখন আসা বন্ধ হয়ে গেল। মানে আমার 10 বছর অবধি বাবাকে প্রায় দেখিনি, কারণ আমার ঘুমোতে যাওয়ার পর বাবা আসতেন আর ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে যেতেন। গুটি কয়েক ছিল আর টোটালটা মোহনবাগান সবাই। এই উত্তম কুমার, ছবি বিচার সব মোহনবাগান, আর ইস্টবেঙ্গল হারলেই বাবার পেছনে লাগতো সব, বাবা আর সাবিত্রী চ্যাটার্জি। ভানুপ্রিয় লটারির নাম ছিল আগে হায় টাকা, তারপর নাম পাল্টে ভানুপ্রিয় লটারি রাখা হলো। ফিল্ম লাইনের লোকের সঙ্গে বিয়ে দিত না গৃহস্থ বাড়ির লোকরা। মানে আমার বোনেরই তো কত বিয়ে ভেঙে গেছে। অ্যাক্টারের মেয়ে, ও না বাবা ও বাড়িতে দেবো, এরকম ছিল, মানে ঘৃণা করতে। আগে কেউ ফ্লুকে আর্টিস্ট ছিল না, সবাই ভালো আর্টিস্ট ছিল। এখন তো আছে ফ্লুকে আছে। পার্টির ছিল সিপিএমের উৎপল দত্তর, ঋত্বিক ঘটক ছিল সিপিআই, মৃণাল সেন ছিল সিপিআই, বেশিরভাগ তখন সিপিআই ছিল। রিয়েল কংগ্রেস যারা, অনিল চ্যাটার্জি সবচেয়ে বড় কংগ্রেস। উত্তম কুমার যতদিন ভবানীপুরে ছিল তখন অনেক বেশি, কিন্তু এই যে উত্তম কুমার 63, 64-এ মহারাষ্ট্রে চলে গেল, দেখা সাক্ষাৎ, ওই যে ফিল্মের পরে আড্ডাটা ওটা কমে গেল। আমার আর কি ছোটোবেলায় আমরা যে বাড়িতে জন্মেছি, 1.5খানা ঘর ছিল। একখানা ঘরে আমার ভাই বোন ঠাকুমার দাদু এরা সব, আরেকখানা ঘরে আমি বাবা মা। বাসু চ্যাটার্জি বাংলা ছবি আমি এনেছিলাম প্রথম। বাংলা ছবি মানে বাংলা সিরিয়াল। আমি প্রায় 20-21খানা ছবি উদ্ধার করেছি, মানে এগুলো নষ্ট হয়ে যেত। যেমন 80-তে 80 ভানুবেন্দু জহর অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মিস প্রিয়ঙ্কা দাস। আজ আমরা খুব আনন্দিত, শুধু আনন্দিত নয়, খুব গর্ব হচ্ছে এমন একজনের বাড়িতে বসে আছি যিনি বাংলার কিংবদন্তি, বিশ্ববন্দিত এক মহান অভিনেতার বাড়িতে আজকে আমরা বসে আছি। সঙ্গে পেয়েছি তার জ্যেষ্ঠ পুত্র শ্রী গৌতম বন্দ্যোপাধ্যায়কে। বুঝতেই পারছেন নিশ্চয়ই আমরা আজ কার বাড়িতে বসে আছি। আজকে আমরা বসে আছি শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। নমস্কার গৌতম দা, অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার মানে ব্যস্ত সময়ের মধ্য থেকে যে আপনি আমাদের ব্যস্ত সময় ভীষণ বেকার, একদমই ব্যস্ত না। আমার যেটা প্রথমেই জানতে ইচ্ছে করছে যে আপনার কাছেই, যে একজন মহান অভিনেতার সন্তান হিসেবে কবে আপনি বুঝতে পারলেন যে আপনি একজন কিংবদন্তি মানুষের সন্তান, বা এমন একজনের সন্তান যিনি সর্বপরিচিত, মানে প্রত্যেকের ভালোবাসার মানুষ? ওই আমাদের জবের থেকে জ্ঞান হয়েছে তখন থেকেই বাড়িতে অনেক লোকের আসা যাওয়া, সুতরাং কখন বাবা ইম্পর্টেন্ট হয়ে গেল ওটা ঠিক বুঝতে পারিনি। ওই আমাদের কাছে তো বাবা, সুতরাং এক্সট্রা কিছু না। খালি যারা আসতো বাবার কাছে কাজের জন্য বা কিছু, তারা সব ইম্পর্টেন্ট লোক। পরে হয়েছে সেই সময় আস্তে আস্তে, যেমন উত্তম কুমার বেশি আসতো একটা কারণ, যেটা হচ্ছে বাবা উত্তম কুমার আর সাবিত্রী চ্যাটার্জি তখন শ্যামলী নাটক হচ্ছে স্টারে, এটা 1954-52 বলছি। তখন বেশিরভাগ দিনই, তখন তো কারুরই গাড়ি ছিল না, উত্তম কুমার, ভানু ব্যানার্জি, সাবিত্রী চ্যাটার্জি কারুর গাড়ি। তো এই হয়তো শুটিং হচ্ছে টালিগঞ্জেই সব। আর সাবিত্রী চ্যাটার্জির বাড়ি ছিল টেকনিশিয়ানের উল্টো দিকে। তো তাকে তুলে, বাবাকে তুলে এরা সব স্টারে যেত, মানে উত্তম কাকু প্রথমে সাবিত্রী চ্যাটার্জিকে তুলল, সেই জন্য বেশিরভাগ দেখা হতো। ওই খানিকক্ষণ বাবাকে ডাক বা ভানুদাকে ডাক, 2 মিনিট 4 মিনিট, এই জন্য। তারপর দেখলাম আস্তে আস্তে আর আসছে না, কারণ উত্তম কুমার এলে আর বেরোতে পারছে না, সেই জন্য আর তখন আসা বন্ধ হয়ে গেল। আর সবার গাড়িও হয়ে গেছে। আর আপনাদের মানে অরিজিনাল বাড়ি কি এখানেই ছিল নাকি? না, পাশে বলতে ওখানেই বাবা 41 সালে এসে ঢাকার থেকে উঠেছিলেন ওখানে। তা এটা 60 সাল থেকে এরকম ফ্ল্যাট ছিল না, একটা বাড়ি ছিল। আর এই ফ্ল্যাটটা হচ্ছে ওনার মারা যাওয়ার পরে নাকি? অনেক মারা যাওয়ার অনেক পরে। আমরা 60-তে এসেছি এখানে, আর
বাবা মারা গেছে 83-তে, আর এই বাড়িটা হয়েছে 2015-এ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওনাকে তো সবাই চেনেন যে কৌতুক অভিনেতা হিসেবে, কিন্তু বাড়িতে বাবা হিসেবে উনি কীরকম ছিলেন? একদম পারফেক্ট বাবা, যেরকম মানে বকাবকি? বকার টাইম ছিল না বাবা। আমরা এন্টার ছোটোবেলাটা, মানে আমার 10 বছর অবধি বাবাকে প্রায় দেখিনি, কারণ আমার ঘুমোতে যাওয়ার পর বাবা আসতেন আর ঘুম থেকে ওঠার আগে বেরিয়ে যেতেন, সুতরাং বেশিরভাগ দিনই দেখা হতো। আর ওনাকে বেশিরভাগ সময় যে কৌতুক চরিত্রে কাস্ট করা হতো, তা নিয়ে ওনার কোনো মানে দুঃখবোধ বা কোনো রকম? সে তো ছিল, কিন্তু তখন নাম করার তাগিদ ছিল, যে আগে তো এস্টাবলিশ হয়নি, তারপরে খেলাবো আর কি, এরকম আর কি। আর উনি তো মানে ধরুন নামে কোনো সিনেমা হচ্ছে, ভানু গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট আর ভানু পেল লটারি, এরকম তো কোনো অভিনেতার ক্ষেত্রে হয় না, এটা ওনার ক্ষেত্রেই হয়েছিল শুধুমাত্র। ভানু পেল লটারির নাম ছিল আগে হায় টাকা, তারপর নাম পাল্টে ভানু পেল লটারি রাখা হলো, যাতে ভানু নামটা এক্সপ্লয়েট করা যায়। আর আপনি যখন আস্তে আস্তে ধরুন বড় হচ্ছেন, বাবার সম্পর্কে বুঝতে পারছেন যে বাবা কত বড় মাপের একজন মানুষ, তখন কি আপনার কখনো মনে হয়েছে যে আমিও বাবার মতোই অভিনেতা হব? না, বেশি দেখলে হয় না ওই আগ্রহটা, ওই যারা দেখে দূর থেকে তাদের বেশি আগ্রহ হয়। আর আমি তো রোজই দেখছি উত্তম কুমার, মানে ছোটোবেলাটা বিশেষ করে উত্তম কুমার, সুচিত্রা সেন, আমার এই পাড়াতেই এক দিদি ছিল, তার বাড়িতে প্রায় রোজ আসতো, ওই যখন শিল্পীর থেকে আরম্ভ করে প্রায় তার বিয়ে মানে 61 অবধি রোজই, মানে এই টালিগঞ্জে শুটিং করে তখন বেশিরভাগ বাড়িতে থাকতে চাইতেন না আর কি, তো ওই আমার দিদির কাছে বা আমাদের বাড়ির হয়ে এই আয় বলে, ওখানে খাওয়া দাওয়া হবে, লুচি মাংস হবে আর কি, আয় এই। আচ্ছা, এখনকার ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার কি মানে সেরকম কোনো ইয়ে আছে, মানে আইডিয়া আছে যে কীরকম রিলেশনশিপসগুলো কীরকম? বিন্দুমাত্র জানি না, কোনো রিলেশনশিপ নেই আমাদের, যেমন আগে হতো। আমরা ছোটোবেলার থেকে স্টুডিও যেতাম, স্টুডিও আমি যেতাম, আমি একটু পেটুক টাইপ ছিলাম আর কি। আমাদের বাড়িতে মুরগি ঢুকতো না, ব্রাহ্মণ বা আমাদের যে রাত, তো সে মৈথিলি ব্রাহ্মণ ছিল, সুতরাং মুরগি অ্যালাউড না আর কি। তো আমরা মুরগির ডিমের অমলেট বাড়িতে হতো না, আর ওখানে গেলেই প্রথমেই অমলেট দিয়ে আরম্ভ হতো, তারপর মিষ্টি দিয়ে শেষ হতো আর কি। তো মানে ওখানকার ক্যান্টিনে আমাদের সে কালী টেকনিশিয়ানই হোক কি নিউ থিয়েটার্স, ইন্দ্রপুরী, সব জায়গায় গেলে খাবার রেডি, ভানুচ্ছরকে দে খাবার, এরকম আর কি। তখন হয়তো আমার 7-8-10 বছর বয়সে। তো তখন কি মানে যেটা শোনা যায় যে সবসময় মানে পুরোনো দিনের শিল্পীরা বলেন যে সেই সময় একটা সবাই পরিবারের মতো ছিল। হ্যাঁ, ওই শুটিং শেষ হলো 3টে করে হয়তো এক একটা, যেমন ইন্দ্রপুরীতে 7টা ফ্লোর ছিল, 7টা ফ্লোরে সবসময় হতো না, 3টে ফ্লোর এমনি একটা স্টোরেজ ছিল প্রথম দিকে, আর এই সব টেকনিশিয়ানের 3টে ফ্লোর ছিল, আর টেকনিশিয়ান স্টুডিও এখন গেছেন কোনোদিন? গিয়েছিলাম অনেক কাল আগে। তো ওই যে পেছনে ব্রিজটা আছে, আর এখন আন্ডারগ্রাউন্ড ট্রেন যায় ওখান দিয়ে, ওই অবধি ছিল স্টুডিওটা, অত বড়। এটা ভেঙে এখন প্রায় আপনার 3/4 হয়ে গেছে, সরি 1/4 হয়ে গেছে। তো ওইখানে একটা বড় অশ্বত্থ গাছ ছিল, তার নিচে একটা বেদি টাইপের ছিল, সেখানে বসা হতো। আর তখনকার দিনে আড্ডা, মানে যে যার, কারণ ফিল্ম লাইনের লোকের সঙ্গে গৃহস্থ লোকরা মিশত না বেশি আর কি। ফিল্ম লাইনে অভদ্রদের লাইন, ছোটো লোকের লাইন, ও ভদ্রলোকরা করে না এসব। ফিল্ম লাইনের লোকের সঙ্গে বিয়ে দিত না গৃহস্থ বাড়ির লোকরা। মানে মানে আমার বোনেরই তো কত বিয়ে ভেঙে গেছে, ফিল্ম অ্যাক্টারের মেয়ে, ও না বাবা, ও বাড়িতে দেবো, এরকম ছিল, মানে ঘেন্না করতো আর কি ফিল্ম লাইন। তো নিজেদের মধ্যেই আড্ডা হতো, ওই মুড়ি আসতো এত বড়, সেই আগের বেতের এরকম ধামসা মতন মুড়ি আসতো, তার মধ্যে ওই টালিগঞ্জের ফুলুরি, এইসব বেগুনি,
সবাই ঘটে আর এরকম হচ্ছে আর আড্ডা হচ্ছে, এই চলতো। তাহলে কি কারোর সঙ্গে কারোর কোনো হিংসে বা কম্পিটিটিভ বিন্দু মাত্র না, কে কার চেয়ে ভালো করতে পারে সেটাও, সেই জিনিসটা ছিল? কিন্তু ও আমার চেয়ে পেরিয়ে গেল, টপকে গেল, ওকে মানে এখন যেমন বাস শোনা দেওয়া যায়, ওইসব নেই। অনেকে বলে যে কোনো একজন হয়তো স্টার হয়ে গেছে, সে অন্য আর একজন ভালো আসছে তাকে আসতে দিচ্ছে না, না, এরকম। আগের সঙ্গে আপনার তফাৎটা এখন বুঝতে হয়। আগে কেউ ফ্লুকে আর্টিস্ট ছিল না, সবাই ভালো আর্টিস্ট ছিল। এখন তো আছে ফ্লুকে আছে। আর যেমন আগে যেমন গান হতো, পুরো গানটা হলো একটা গানের, যদি মাঝখানে আপনার 3 মিনিটের গান যদি 2.5 মিনিটে আপনার কাশি পেয়ে গেল, আবার ফিরে গিয়ে সেই প্রথম থেকে আরম্ভ করতে হয়। আর এখন তো 1 লাইন করে গান করে, যেন 1 লাইন করে ডায়লগ বলে। আগে তো এরকম টানাটা। আমি একটা ফিল্ম করেছিলাম কাঞ্চন মূল্য, তা আমার ডায়লগ বেশি মুখস্থ থাকতো না। আর ছবি জ্যাঠামশাইয়ের সঙ্গে পড়েছি, আমি বলি, এই দূরে আমার একটু কেটে দাও। তা 4 পাতা ডায়লগ পুরো গড় করে ছবিটা নিজের মতন বলবে। আমি তো অবাক হয়ে তাকিয়ে আছি যে এত মুখস্থ কী করে। তো এই আগে এরকমই ছিল, যে কাটাকুটির কিছু নেই, টানা ডায়লগ যত বলবে হয়তো 80 পাতার ডায়লগ বলে দেবে, এরকম অবস্থা ছিল। আচ্ছা, এই অভিনেত্রী সঙ্গ ভেঙে গেল কেন? ওই ফিল্ম লাইনের ঝগড়া নিয়ে। ফিল্ম লাইনের ঝগড়া মানে একদম যে যাই বলুক, ওই কংগ্রেস আর সিপিএম এর ঝগড়া? সিপিএম না, তখন তখন সবাই ছিল, নকশাল, সিপিএম, সিপিআই সব ছিল, মানে ওই বামপন্থী। আচ্ছা। যেমন আমার বাবা মানে বামপন্থী, কিন্তু এই সৌমিত্র চ্যাটার্জি বামপন্থী, কিন্তু কোনো পার্টির ছিল। সিপিএমের উৎপল দত্তর, ঋত্বিক ঘটক ছিল, সিপিআই মৃণাল সেন ছিল, সিপিআই বেশিরভাগ তখন সিপিআই ছিল। যেরকম ঋত্বিক ঘটক ফর এ ব্রিফ পিরিয়ড সিপিএম ছিল, তারপর পাল্টে গিয়ে সিপিআই হলো, তারপরে চাকরি পেলেন এফটিআই, পুনাতে যেটা আছে, পুনে ফিল্ম ইনস্টিটিউট, পুনা ফিল্ম ইনস্টিটিউট, সেটায় চাকরি পেলেন, তখন উনি সিপিআই। তো ঝগড়াটা হয়েছিল আসলে 100 দিন হোল বেঙ্গলের সমস্ত হল বন্ধ ছিল। তো এরা তো খাবার হচ্ছিলো, মালিকদের সঙ্গে ঝগড়া হচ্ছিল ওই বাড়াবার জন্য। তখন কত সব 150-200 এরকম সমস্ত মাইনে ছিল, তো তার থেকে বাড়ানোর জন্য। আর মালিকরা বলছে না, বাড়বে না, বাংলা ছবি দেখতে চায় না লোক। তখন হিন্দির রমরমা ঢুকে, মানে বম্বের একদম তাণ্ডব চলছে। তো কিছুতেই বাড়াবে না, আর এরাও বাড়াবে। তখন অভিনেত্রী সংঘ থেকে বলা হলো 10,000 টাকা এদের দেওয়া হবে, যাতে কিছু সাহায্য হয় আর কি। তখন মালিকরা ছিল এক দলে, তাদের বলা হতো সংরক্ষণ সমিতি। মালিক, প্রডিউসার, এরা সব এক দলে। তখন ওই 10,000 টাকা নিয়ে ঝামেলা আরম্ভ হলো। পরে উত্তম কুমারকে ভাগিয়ে নিল, আর উত্তম কুমারের পেছনে সবাই, উত্তম কুমার মানে তো সবাই। তো মানে এন্টার মেয়েদের কেউ ছিল না অভিনেত্রী, সব উত্তম কুমারের পেছনে যায়, সাবিত্রী চ্যাটার্জি সব। খালি রুমা পিসি, রুমা গুহ ঠাকুরতা আর অপর্ণা, এই দুজন খালি অভিনেত্রীর সঙ্গে ছিল, আর বাকিরা সব উত্তম কুমার। ঝগড়াটা মেইনলি হয়ে গেল উত্তম কুমার সত্যজিৎ রায়। কারণ এরা নিয়ম করেছিল সেন্সার যে ডেটে হবে সেই অনুযায়ী আসবে। মানে আমার যদি 1 তারিখে সেন্সার হয় এ ছবি, তাহলে বি ছবি 2 তারিখে হয়েছে, 2 তারিখ পর তারপরে রিলিজ হবে, এরকম। তো এরা প্রিয়ার মালিকরা ছিল প্রডিউসার, গোপী গান ভগবান। বিজলি ছিল, মিনার বিজলি ছবি ঘর ছিল সবচেয়ে ভালো হচ্ছে, ওখানে সবচেয়ে বেশি বাংলা ছবি চলত। তো এরা সত্যজিৎ, গোপী গান 3-4 খানা ছবিকে টপকে রিলিজ হলো, ওই নিয়ে গন্ডগোল হয়েছিল যে কেন সেন্সার। আর তারা বলে ওইসব নিয়ম কে আপনারা করেছেন, আমরা মানি না, এই নিয়ে। তো পরে ওইটাও উত্তম ভার্সেস সত্যজিৎ হয়ে গেল আর কি। প্রথমে সেটা ছিল না। দেখবেন গোপী গান ভগবানের পরে আর উত্তম কুমারকে কোনোদিন নেয়নি সত্যজিৎ রায়। ওইটা ঝগড়াটা অনেকে লঘু করার চেষ্টা করে, কিন্তু ঝগড়াটা হয়েছিল, কিন্তু পরের 4-6 মাস ছিল। কারণ যেমন আমার বাবা অনুপ কুমার
সৌমিত্র চ্যাটার্জি, এরা সব ব্ল্যাক, সৌমেন্দু রায় যে ক্যামেরাম্যান আছে, এসব ব্ল্যাক শুভেন্দু লিস্ট। চট্টোপাধ্যায় তো আপনাদের দলে মানে অভিনেত্রী শুভেন্দু সঙ্গে আসছে তখন সবে, তখনও অত নাম হয়নি, কিন্তু এরা ব্ল্যাক লিস্টে রয়ে গেছিলো। আবার ও দলে, কংগ্রেসিদের দলে উত্তম কুমার, রিয়েল কংগ্রেস যারা, অনিল চ্যাটার্জি সবচেয়ে বড় কংগ্রেস, কিন্তু অনিল চ্যাটার্জি তো পরে ও দাঁড় করিয়ে দিয়েছে। অনিল চ্যাটার্জির চেয়ে বড় কংগ্রেস জন্মায়নি এখানে। আচ্ছা অনিল চ্যাটার্জি পঙ্কজ ব্যানার্জির হয়ে ক্যাম্পেইন করতো গল্পপাড়ায়, আচ্ছা ওর চেয়ে বড় কংগ্রেসে হয়নি। ওই বুদ্ধবাবু দাঁড় করিয়ে দিয়েছে। সবাই বলে এই কি, অনিলবাবু তো সবচেয়ে ভসিফারাস কংগ্রেস, গালাগালি দেয় সবসময় কংগ্রেসদের। ফলে না, অনিল চ্যাটার্জি এক তো ছিল ভীষণ গুণ হচ্ছে ভীষণ লেখাপড়া জানা, ভালো উর্দু ফুর্দু বলতে পারতো, ওই জন্য চৌরঙ্গিতে জিতেও গেল। ওই তো প্রথমবার জিতলো সিপিএম, নইলে চৌরঙ্গিতে কোনোদিন জেতেনি। চৌরঙ্গী তো সিদ্ধার্থ শঙ্কর রায়ের ছিল না, ওইটা কি যেন দাঁড়িয়েছিল, না, তা আগে তো বোধহয় সিদ্ধার্থ শঙ্কর রায় দাঁড়াতেন ওখান থেকে। চৌরঙ্গি চিরকাল কংগ্রেস জিততো। কংগ্রেসের ওই অনিল চ্যাটার্জি প্রথম নন অ্যাকচুয়ালি কংগ্রেস, বাট কংগ্রেস না, এরকম আর কি, সিপিএম সমর্থিত নির্দল প্রার্থী ছিল। আর এই যে অভিনেত্রী সংঘ ভাঙলো, শিল্পী সংসদ হলো, তখন কি ভানু বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উত্তম কুমারের সম্পর্কের কোনো অবনতি হয়েছিল? সম্পর্কে না, তখন তো একটা সম্পর্কে কিছুই না, যেটা হচ্ছে উত্তম কুমার যতদিন ভবানীপুরে ছিল তখন অনেক বেশি, কিন্তু এই যে উত্তম কুমার 63, 64-এ মহারাষ্ট্রের চলে গেল, দেখা সাক্ষাৎ, ওই যে ফিল্মের পরে আড্ডাটা ওটা কমে গেল, কারণ অনেক দূর তো। আর এ বাড়িতে একবার দেখা দিয়েই ওখানে চলে যেত, ওই বাড়ি অত দূর বলে, অত এই ভবানীপুরে থাকতে কি হতো, উত্তম কুমার মাঝে মাঝে বসুশ্রীতে ঢুকে গেল। আর উত্তম কুমারের যত ছোটোবেলার মানে স্কুলের বন্ধু যাদের সঙ্গে খেলতো, তাদের সাঁতার কাটতো, সেই সব বন্ধুরাই বসুশ্রীতে আড্ডা মারত। তো ওখানে 1-1.5 ঘন্টা আড্ডা মেরে ভবানীপুরে চলে। তো ময়রা স্ট্রিটে যাওয়ার পর এটা কমে গেল আর কি, সেই জন্য এমনিতে এই ঝগড়া একটু হয়েছিল, মন করা গেছে যে ভানুদা কী করে করলো, বাবার একদম নিজের দাদার মতো, এটা কী করে করলো এটা ভানুদা, আর ভাবে উত্তম আমার নিজের ভাইয়ের মতো, এরকম একটা কয়েক তুই মাস। তোকারি সম্পর্কও তো ছিল। হ্যাঁ হ্যাঁ, উত্তম কুমার বাবাকে ভানুদা তুই বলতো, বাবার চেয়ে 6 বছরের ছোটো ছিল আর কি উত্তম। আর প্রথম দিকে যত ওই লক্ষ্মী পুজো টুজো অনেক, আমরাই তো ছোটোবেলায় তখন বোধহয় উত্তম কুমারের 1 তলা বাড়ি ছিল, মানে অনেক তখন সবে উঠছে বা ওই শ্যামলি ট্যামলি হচ্ছে ওই সময়, আমার খুব ফেন্টলি মনে, বেশি মনে নেই। আর এদের যখন সিনেমার মানে অবসরে বা পর, শুটিংয়ের পর প্যাক আপ হয়ে গেলে যে আলোচনা হতো, ম্যাক্সিমাম আলোচনা হতো খেলা, ইস্টবেঙ্গল মোহনবাগান, খেলা মানে পার্টিকুলারলি ইস্টবেঙ্গল মোহনবাগান, কারণ কি ইস্টবেঙ্গল গুটি কয়েক ছিল আর টোটালটা মোহনবাগান সবাই, এই উত্তম কুমার, ছবি বিচার সব মোহনবাগান, আর ইস্টবেঙ্গল হারলেই বাবার পেছনে লাগতো সব, বাবা আর সাবিত্রী চ্যাটার্জি। আর হতো সিনেমা। এইবার সিনেমা, বাংলা সিনেমা যা হলো, মেইন টপিক হচ্ছে হলিউড ছিল, কারণ সবাই হলিউডের ছবি দেখতো। আর সে যতই বাঙালি হোক, হলিউড তখন তো মানে ইন্সপিরেশন। বেশিরভাগই আপনার দেখুন বাংলা ছবি, ভালো ভালো যত ছবি হয়েছে, এই হারানো সুর, চাওয়া পাওয়া, তারপরে সূর্য তরুণ, এই সব হলিউড ছবির তো নকল, তো মানে ওখানে ইন্সপিরেশন নেওয়া না, কিংবা গল্প না, ম্যাক্সিমাম ছবি এখানেও বম্বেতেও হলিউড, সুতরাং হলিউড ছবি নিয়ে সবচেয়ে বেশি আলোতে। সেই আলোচনা শুনতে শুনতেই কি আপনার বিদেশি ছবি এবং বিদেশি গানের প্রতি এই ভালোবাসা গড়ে উঠেছে? ঠিক তা না, আমাদের এই এরিয়াটা যেটা আছে না, আমাদের আশেপাশে সব হিন্দি ছবির হল, আমি ভীষণ হিন্দি ফিল্ম দেখতাম। তাতে একদিন বাবা রেগে মেগে বলে, তুই ভদ্রলোকের ছেলে আছো, হিন্দি ছবি দেখিস? ওই দেখ কমলদার ছেলেরা, ছেলেমেয়েরা সব হাঁটারি, কমল মিত্র আর কি, সব হাঁটারি দেখতে। সেদিন থেকে আমার জেদ চাপলো, এইবার হলিউড ছবি দেখতে হবে, ওই আরম্ভ। বিদেশি গানের প্রতিও তো বোধহয় আপনার হ্যাঁ, ঝোঁক আছে। সে আমার আর কি, ছোটোবেলায় আমরা যে পাশে যে বাড়িতে জন্মেছি, 1.5খানা ঘর ছিল। একখানা ঘরে আমার ভাই বোন ঠাকুমার দাদু এরা সব, আরেকখানা ঘরে আমি, বাবা মা, সরি আমি আরেক, ওই আমার বোন ছিল। এই মা সকালে 6টার থেকে গান সারত,
আমার ঘুমই ভাগতো মার ওই গান সাজার থেকে আর কি। মা তো গায়িকা আছে, হ্যাঁ, তো ওই ওই থেকে আস্তে আস্তে ওই কানে ঢুকে গান ঢুকে গেছে আর কি। পরবর্তীকালে পেশা হিসেবে তাহলে আপনি কি নিলেন? পেশা আমি আমার একটা মেথলেটেড স্পিরিটের হোলসেলের ছিল। বাবা মারা যাওয়ার পর ফিল্ম লাইনে আমি 2-4টে সিরিয়াল করেছি। যেরকম আমি প্রথম বাসু চ্যাটার্জি বাংলা ছবি আমি এনেছিলাম প্রথম। বাংলা ছবি মানে বাংলা সিরিয়াল। বাসুদা নিজেই ইন্টারেস্ট দেখিয়েছিল, আমার বন্ধু আর কি মেন শঙ্কর বাসু, সে ওই আপনার অ্যাওয়ার্ড কমিটিতে ছিল দিল্লিতে, ওরই ভীষণ চেনা ছিল। তো যদি এমন হতো বলে একটা সিরিয়াল দূরদর্শনে, সেটা ওই 1-2 ছোটোখাটো সিরিয়াল প্রডিউস করতাম আর কি। তারপরে আমি পুরনো ফিল্ম কিনতে, কারণ দেখছি সব পুরনো ফিল্ম হাওয়া হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তো আমার একজন দূরদর্শনে আমার খুব বন্ধু, ভীষণ হেল্প করে, প্রবীর পাল বলে একজন ছিল, বলে আপনি কিনুন ছবি আমায় দেবেন, আমি পাস করিয়ে দূরদর্শনে দেখিয়ে দেবো। এই প্রথম আমি মিতের মর্তে আগমন দেখলাম, পচে যাচ্ছে প্রায় রিল, ওই কিনে নিলাম। এরপর থেকে আমি প্রায় ওরই ইন্সপিরেশন, ওই প্রবীর পাল বলে যে বন্ধু ছিল আমার, টিভিতে কাজ করতো দূরদর্শন, আমি প্রায় 20-21খানা ছবি উদ্ধার করেছি। মানে এগুলো নষ্ট হয়ে যেত, যেমন আশিতে আসিও না, ভানুগোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মিস প্রিয়ংবদা। সেই মিস প্রিয়ংবদার মালিক ছিল আপনার মারোয়ারি, সে বাংলাও বলতে পারতো না, সে প্রায় নষ্ট হওয়ার মুখে। ওরা ওই যে জল দেয় কী যেন একটা ট্রাস্টি আছে, সে হালুয়াসিয়া না কী জানে, সে তারা কিচ্ছু বুঝতো না। আমি গিয়ে বললো কিনতে চাই, বলে কি না আমার কাছে কিছু নেই, খালি একটা হয়তো সেন্সার সার্টিফিকেট দিতে পারবো আর কিছু। তো আমি কিনে নিলাম, তারপরে উদ্ধার করলাম সব। ওইভাবে মিস প্রিয়ংবদা উদ্ধার, এরকম আমি অনেকগুলো ছবি আর কি, আমারও সুবিধা হয়েছে আর ছবিগুলোও উদ্ধার হয়েছে। এগুলো কি রেস্টোর্ড হয়েছে সব? হ্যাঁ, এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। যেরকম আমি চ্যানেল 8 নাম শুনেছেন? হ্যাঁ 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 হ্যাঁ। ওরা সব কানন দেবীর অনেক ছবিগুলো ওরা কিনিয়ে দিয়েছিল, সে আমি অবশ্য। তো ওদের সমস্ত নেগেটিভগুলো এতে নষ্ট হয়ে যাচ্ছে, বেঙ্গল ফিল্ম ল্যাবরেটরি যেটা চণ্ডীতলায় আছে, তো আমি উদ্ধার করে ওদের দিয়েছিলাম। আচ্ছা, সত্যজিৎ রায়ের ছবিতে কখনো ভানু বন্দ্যোপাধ্যায় কাজ করেন? না, যেই জন্য মা বলতে, তুমি তো কোনোদিন করনি, তুমি কেন পিকেটে দাঁড়াচ্ছ? ওই যেবার ভানু গুপিগান রিলিজ হচ্ছে, একদল ভাঙতে আসছে আর একদল না রিলিজ হবে না, কারণ টপকে গেছে। ও মন নিয়ে, আরোগ্য নিকেতন, অপরিচিত, 3-4টে ছবিকে টপকে রিলিজ হয়েছিল, যদি ওই নিয়মটা মানা হতো। যখন পিকেটিংটা হচ্ছিল তখন মা বলল যে তুমি তো জীবনে সত্যজিৎ রায়, তুমি কেন? বলে এইসব তুমি বুঝবে না, এগুলো হচ্ছে আদর্শ। এদিকে খুব মজার ব্যাপার হয়েছিল যে গুপিগান জহর কাকা অ্যাক্টিং করে, সে রিলিজের বিরুদ্ধে, আর বাবা বাবা অনুপ কাকা জীবনেও আমাদের সত্যজিৎ রায়ের ছবিতে করেনি, বাবা অনুপ কাকা ঠায় দাঁড়িয়ে আছে 3 দিন ধরে। তো গুপিগানের পরেই বাবার একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, ওই 3 দিন শুক্র শনি রবি দাঁড়িয়েছিল। তো তারপরে তো এমনিই চলছে, তারপরে তো বোধহয় ওই পিকেট আর ঝামেলা হয়েছিল বললেই আরও বেশি চললো আমার মনে হয়। গুপিগান বাগাবাই, ওটা বোধহয় সবচেয়ে হিট, সত্যজিৎ রায়ের সবচেয়ে হিট সিনেমা বোধহয় ওটা। ওনার মনে কোনোদিন কোনো এই নিয়ে ইয়ে ছিল না? সে ছিল তো, একবার সোনার কেল্লা ছবি রিলিজ হচ্ছে, তো বসুশ্রীতে একজন জিজ্ঞেস করছে, ভানুদা আপনাকে, পাশেই বসেছিলেন সত্যজিৎ রায়, সব সৌমিত্র চ্যাটার্জি, তারপরে ওই বাচ্চা ছেলেটা একটা কুশল, হ্যাঁ, তারপরে জটায়ু, সন্তোষ দত্ত, শৈলেশ মুখার্জি, এরা সব বসেছিল। তো ওই প্রেসের যেরকম প্রেস শো হতো তখন ফার্স্ট ডে, তো আপনি কে একটা সিনে অ্যাডভান্স না কে, যে ভানুদা আপনাকে তো সত্যজিৎ রায় কোনোদিন নেয়নি, করেননি তো? বলে না, উনি লেখাপড়া জানার লোক ছাড়া নেন না। সত্যজিৎ রায় বলে না, এটা কি বলছেন, আমার মনের মতো রোল হলে নিশ্চয়ই না। এমনিতে বাবার সঙ্গে পার্সোনালি চেনা ছিল। তো সত্যজিৎ রায়, মানিকবাবু যে সত্যজিৎ রায়, বাবা এটা জানতো না, বাবা মানিকবাবুকে চিনত,
মানে সুকুমার ছেলে মানিকবাবু তাকে চিনত, কিন্তু সত্যজিৎ রায় যে সেটা জানতো। আচ্ছা সে পথের পাঁচালীর সময় আর কি। আচ্ছা, ওনার জীবনের শেষ দিকটাতে যখন বাংলা ছবির অবস্থা বেশ খারাপ, তখন যে ধরনের ছবিতে উনি অভিনয় করছিলেন তাতে কি ওনার কোনো মনোকষ্ট হয়েছে? এদের মনোকষ্ট করছে করো, তবে বাবা একটা ইয়ে করেছিল যে আমি ওই 4 দিনের রোল আর করবো না। আগে তো শুটিং হতো অনেক দিন ধরে, এখন যেরকম 12 দিনে শুটিং শেষ হয়ে যায়, আগে 40-45 দিন ধরে শুটিং হতো। তো আমি আর 10-12 দিনের কমে রোল থাকলে করবো না সেগুলো। তো সেই জন্য নিতও না বাবা। তারপর যাত্রায় চলে গেল, ওই গুপি গাইনের ব্ল্যাক লিস্টে পরে বাবা নিজে যাত্রা কোম্পানি খুলে ফেললো। তো যাত্রাটা তো একদম টানা এই রথের দিন থেকে চলতো একেবারে সেই মার্চ অবধি। নাটকও তো করতেন উনি। না, এইটা হচ্ছে ওই জয় মা কালী ইমিডিয়েটলি ওই ঝামেলার পরটা 70 থেকে 79 অবধি যাত্রা। সে অনেক মানে এক এক বছরে 300-400 নাইট হয়েছে, মানে হয়তো সকালে এখানে করছে, রাত্রে ওখানে পরপর এরকম চলছে আর কি। কিন্তু এটা তো খুব পরিশ্রমের কাজ, ভীষণ পরিশ্রম। ওই জন্যই তো শরীর ভেঙে। বাবা কি অনুপ কাকারও তাই জীবনে এত পরিশ্রম করেননি। আচ্ছা আপনি তো মানে পুরোনো সময়টা দেখেছেন, সেই আমাদের খুব কৌতূহল জানার যে ওই সময় পারিশ্রমিক কীরকম ছিল। মানে ধরুন সেই সময়কার সুপারস্টার উত্তম কুমার, সুচিত্রা সেন, এদের পারিশ্রমিক কীরকম ছিল? উত্তম কুমারের চেয়ে সুচিত্রা সেনের বেশি ছিল। আমি উত্তম কাকাকে 1,75,000 না কত, আমি যা জানি, কারণ বসিতে আড্ডা হতো তো আমি গিয়ে সিনেমা দেখতাম, হয়তো মাঝে মাঝে এদের মধ্যে তক্কাতক্কি কথাবার্তা এইসব হচ্ছে। হ্যাঁ, এই উত্তম প্রচুর টাকা নিচ্ছে, কোন ছবি কি একটা, আমার এইসব মন নিয়ে ওই টাইমে 74-5 ওরকম 1,75,000 টাকা নিয়ে তাই দিয়ে দিচ্ছে। তখন ওই ইয়েটা ফ্লপ করেছে আমাদের ছোটি সিনেমাতে, যা পাচ্ছে তাই সাইন করছে। যেরকম উত্তম কুমারের খুব পছন্দের রোল না মানুষ, কিন্তু অনেক টাকা দিয়েছে, সুতরাং ওইভাবে টাকা ইয়ে। কারণ উত্তম কুমারের বাড়ি বিক্রি হয়ে গেছিলো, অনেক সে কেস চলেছে 92-3 অবধি। উত্তম কুমার মারা যাওয়ার পরেও অত দিন ধরে কেস চলছে ছোটি সিমলার কাছে আর কি, ডিস্ট্রিবিউটারের সঙ্গে। আর মানে তার পরের ধাপে যারা ছিলেন তাদের কীরকম, মানে সেটা কি মানে ব্যাপক একটা পার্থক্য ছিল নাকি কাছাকাছি পেতো? মানে যেমন হ্যাঁ, উত্তম কুমার জীবনে এত টাকা পায়নি যে আজকাল এলিরা যা পায়। না না, সে কথা বলছি না আমি। আমি যে উত্তম কুমারের পরের ধাপে যারা নায়ক ছিলেন, যেমন সৌমিত্র চট্টোপাধ্যায় বা অনেক কম উত্তম কুমারের। সুচিত্রা সেন তো সবচেয়ে বেশি। সুচিত্রা সেনের মতন কেউ, ধরুন সুচিত্রা সেন 84-5-এ এখানকার পুরনো কেউ হসপিটালের প্রডিউসার না কে ছিল, 7 লাখ টাকা অফার করেছিল। তখন সবাই 1.5-2 লাখ টাকা পেত, তাও করেনি। থিয়েটারে হায়েস্ট পেড ছিল সুপ্রিয়া দেবী, সে তখন 81-2 কথা বলছি, সে তখন 8,000 না কত মাইনে। সুচিত্রা সেনকে 80,000 টাকা অফার করেছিল মানে মান্থলি, ও তাও করেনি। ওই বিনোদিন, নটি বিনোদিন, রঞ্জিত মল কাঙ্কারিয়া বোধ হয়, যাদের উজ্জ্বলা সিনেমা টিনেমা যাদের আর কি, সেই তারা স্টার থিয়েটার যারা নিয়েছিল। সুচিত্রা সেনের সঙ্গে আপনি কখনো কথাবার্তা বলেছেন? মানে উনি অনেক ছোটবেলা তো, বললাম না, একসঙ্গে বসে লুচি এই আয় ওখানে বা বাড়িতে আয় ওখানে, মানে আমার পিসি। উনি বাংলা ভাষায় কথা বলতেন না? বাঙালি ছিলেন, বাবার সঙ্গে বলতো। আমার হয়তো আমার বাড়ির পাশ দিয়ে ওই আমার দিদির বাড়ি যাচ্ছে, 3-4 বাড়ি পরেই পদ্মা দেবী, শুনেছেন তো? না, পদ্মা দেবীর 2 বাড়ি পরে, ওইখান দিয়ে এই আয় এখানে, ও বাড়িতে বুলির বাড়িতে, বুলি হচ্ছে আমার দিদি আর কি, ও বাড়িতে আয়। হয়তো যাচ্ছেন উনি স্টুডিওর থেকে। না, একটা যে মানে কথা যেটা সবাই বলে যে উনি খুবই অহংকারী ছিলেন সবার। বাজে কথা, অহংকারী না, উনি বেশি কথা বলতে পছন্দ, সিনেমা সম্বন্ধে আলোচনা করতে ভীষণ ওনার অনীহা। কেউ সিনেমা সম্বন্ধে বললেই উনি উঠে চলে যেতেন। নিজের মুড যদি হতো, ওই একটা সার্কেল ছিল নিজেদের একদম ক্লোজ, তো কখনো সখনো হয়তো হ্যাঁ এই সিনটাই হয়েছিল, ওই বা কখনো সখনো মুডের ওপর
উনি একেবারে ফিল্ম সম্বন্ধে কথা বলতে ঘৃণা করতেন, ও অহংকার করার টাইম নেই। আর সুচিত্রা সেন প্রথম থেকে জমিদার বাড়ির গিন্নি। সুচিত্রা সেনের শ্বশুরের নামে রাস্তা আছে ঢাকায়, ওরা চিরকালই অনেক হাইলি মানে প্লেসড। অহংকার যারা ছোট, এই যাকে বাংলায় কালকাযোগী বলে তাদের বেশি অহংকার হয়, যারা অনেক দিনের তাদের অহংকার টহংকার। না, ওনার সমসাময়িক অনেক অভিনেত্রীরা মানে বলেন। হ্যাঁ হ্যাঁ, আমার বাবাই যায়নি সুচিত্রা সেনের বাড়িতে, হার্ডলি কদিন গেছে, কিন্তু সুচিত্রা সেনের হাজবেন্ড তো বাবার অনেক চেনা, কদিন ওই জানি যে পছন্দ করেন। উত্তম কুমার কদিন গেছে সুচিত্রা সেনের বাড়ি? কেউ যেত না। আর সুচিত্রা সেন ওই ফিল্ম লাইন শুটিং শেষ, এবার নিজের সার্কেল, ব্যাস এই হলো। ওই যে তাদের মধ্যে কেউ ফিল্মের মধ্যে একমাত্র ওই আমার দিদি ছিল, তারপরে হয়তো কোনো পুলিশের বউ, কোনো মন্ত্রীর শালি, এরকম আর কি। আর আপনার বাবার সঙ্গে তো সত্যেন বোসের একটা খুব গভীর সম্পর্ক ছিল, খুব পছন্দ ছিল, বাবাকে পছন্দ করতে। সেই সম্পর্কে উনি মানে আপনি কোনো গল্প শুনেছেন ওনার কাছে? হ্যাঁ, আমি গল্প মানে 1 জানুয়ারি ওনার জন্মদিন, তো বাবা যাত্রা যদি না থাকে ওই সময়টা আমি বেশি দেখেছি, 70 to 74 তো বেঁচে ছিলেন উনি, যতদিন বেঁচে ছিলেন। তার আগে ধরুন 60 to 74 আমার তো 7-8 বার বাবা এই জন্মদিনে কিছু, আমি একবার আমাদের উল্টো দিকে মিষ্টির দোকান আছে, সেখানে অর্ডার দিয়ে একটা এত বড় শঙ্খ একটা থালার মধ্যে, মানে সন্দেশের সেটা বাবাকে বাবা এইসব নভেলটি পছন্দ। যেরকম গৌতমের পৈতৃতে উত্তম কুমার ছেলে এই রূপোর ডাব, কুলো, শঙ্খ, এইসব 7টা 8টা এই আইটেম একটা এর মধ্যে, কুলোর মধ্যে ছোটোগুলো, ওইটা দেওয়া হয়েছে। এর সব পছন্দ করতে হবে। আর ওনার শেষ বয়সটা সম্পর্কে আমাদের কিছু বলুন। ভীষণ অসুস্থ ছিল, হার্ট এনলার্জমেন্ট ছিল ছোটোবেলার থেকে, সেটা আরও বড় হয়ে গেছে। মেনলি ওটার জন্য ওই বুকে ব্যথা হতো ভীষণ। আর এমনি উনি কীরকম মানে নিয়ম মেনে চলা বা শরীরের যত্ন নেওয়া এসব করতেন না? বাড়িতে এলো, খেলো, শুয়ে পড়লো, ওই যে খানিকক্ষণ বসে ওই সব নেই। বাবা চিরকালই খেলো, শুয়ে, টাইমেই তো নেই। রোববারে একটু থাকতো, 1টায় খেলো, শুয়ে পড়লো, 2টোয় উঠলো, স্টারে 3টে থেকে 9টা অবধি স্টারে আপনার থিয়েটার হচ্ছে। আর যদি শুটিং থাকে তো শুটিং তো যখন তখন, কোনো ঠিক নেই। আমার ভানু বন্দ্যোপাধ্যায়ের 2টো ছবির কথা খুব মনে হয়, একটা ধরুন অমৃত কুম্ভের সন্ধানে, আর একটা স্ত্রী। এই 2 ছবিতে ওনার যে রোল ছিল, সেই রোল তো একেবারে উনি যে ধরনের রোল করতেন মানে সাধারণত তার থেকে অনেকটাই আলাদা, একদমই আলাদা। তো এই ধরনের রোল উনি অনেক করেছেন। যেমন টাকা আনা পাই বলে একটা ছবি ছিল, তাতে নীলামবালা ওই যে ছিল না আগে, ঝুমঝুমি টুমঝুমি এইসব নিয়ে হতো, সেই রেসে। তারপরে বাবার একটা ছবি ছিল, আমার নামটা মনে হয়, তার ভিলেনের পাঠ করেছিল। দাদা ঠাকুরে সেই আলুর চপ বিক্রি করে, অনেক রোল। এই বাবার ওইটাই যে বাবা অনেক নানা রকমের রোল পেয়েছে, এইটাই আরও চাই। অমৃত কুম্ভের সন্ধানের রোলটা তো অসাধারণ ছিল। অমৃত কুম্ভের সন্ধানের ওদের তো নিজেদের ব্যাপার, হ্যাঁ, অভিনেত্রীর সঙ্গে নিজেদের প্রোডাকশন ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে যার রোল বেছে নিয়েছে। হ্যাঁ, যে যেমন মুনমুনের খুব ইচ্ছে ছিল রোলটা করার, কিন্তু দিলীপ রায় আগের থেকেই বেছে নিয়েছে যে অপর্ণাকে দিয়ে করাবে। যেমন অনুপ কুমারের খুব ইচ্ছে ছিল মৃণাল সেন যাতে ডিরেকশন দেয়, কিন্তু মৃণাল সেন যেহেতু অভিনেত্রী সঙ্গের সদস্য না, সেই জন্য আর কি। মৃণাল সেন তো সাধারণত ওই ধরনের ছবি করতেন না কখনো। মৃণাল সেন কি করতেন? না, মৃণাল সেনের খুব পছন্দ হয়েছিল। আচ্ছা আচ্ছা। অমৃত কুম্ভের সন্ধানে তো প্রথম বিমল রায় চেষ্টা করেছিল করবার, তারপর এরা সমরেশ বসু চেনা ছিল। আর স্ত্রীর যে চরিত্রটা ছিল, মানে খুব কম কথা কিন্তু মানে এক্সপ্রেশন দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ত্রী হচ্ছে ওই ঝগড়ার পরে প্রথম। আচ্ছা। প্রথম দিন শুটিংয়ের পর, এই তো প্রায় 4-6 মাস, কারণ বাবা যাত্রা করে বেরিয়ে তার
তো যখন কথায়, হ্যাঁ ভানুদা কেমন আছো, ভালো আছো? হ্যাঁ এই আছি ভালো, আপনি কেমন আছেন? বলে তুমি আবার আবার আপনি, বলে আপনি জবের থেকে তুমি বলতে আরম্ভ করছো। আসলে তো ভানুদা তুই বলতো আর কি। বলতো। তো পরে কি সম্পর্কটা আবার আগের মতো হয়েছিল? খুব ভালো। আগের দিন মারা যাবার আগের দিন তো দেখা করেছে। তখন বুড়ো কাকা বলছি, তরুণ কুমার, আরে ভানুদা তোমার খবর দেবো, তুমি চিন্তা করো, তখন ওই হসপিটালে আছে, তোমার চিন্তা করো না, কিছু যা হবে তোমার বল না ঠিক আছে, বলে একদম ঠিক আছে। কোথায় ফাংশন ছিল বাবা, সেখান থেকে সোজা চলে গেছে বেলভিউতে। বাবা অনেক, যেরকম উত্তম কুমারের বসন্ত চিকেন পক্স হয়েছিল, কাউকে যেতে দিত না, কিন্তু বাবা যাবে। তখন বাবা বলেছিল যে ওর কি যে কখনো আঙুল এরকম আঙুল দিয়ে দেখে না, যে এত বড় বড় কিশমিশের মতন গোটা হয়েছে আঙুল দিয়ে, যদি গলে গিয়ে দাগ হয়ে যায়, ওই জন্য ভীষণ ও এই ক্ষমতাটা ছিল নিজেকে গ্ল্যামারাস রাখবার জন্য আর কি। ওনার কি স্টার সুলভ ব্যাপারটা একটু বেশি ছিল বলে মনে হয়? আপনি হয়ে গেছে আমার বাড়িতে, এইখানে আমার পৈতেতে সকালবেলা এসেছিল, একদম সিঁড়ির কাছে গাড়িটা ভিড়িয়ে একটা লাফ দিয়ে ভেতরে এসছে, 10 সেকেন্ড, তার মধ্যে 100 লোক জমে গেছে। এক লহমা দেখেছে, তাতেই 100 লোক জমে, তারপর বেরোতে অসুবিধা, এত পপুলারিটি। আমার বাংলাদেশে রবীন্দ্রনাথের ছিল কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা, মানে সেটা আপনি তো বলেই দিলেন, কিন্তু তবু মনে হয় যে এই একজন মানুষ মারা গেছেন, 45 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে নিয়ে এত যে মানুষের না না, বেঁচে থাকতে হতো। আমাদের যেমন, আমরা যে খুব হিন্দি ছবি দেখতাম, কেউ শাম্মী কাপুরের সাপোর্টার, কেউ দেবানন্দের ফ্যান, কিন্তু চুলটা সবাই উত্তম কুমারের মতন করত। অবশ্য সেই সময় ধরুন ভানু বন্দ্যোপাধ্যায়েরও, তারও তো কোনো মানে আর একজন কেউ আসেনি তার সেই জায়গাটা পূর্ণ করার জন্য। তখন এত আর্টিস্ট ছিল না যে কে কাকে দেখবে, এরকম ছিল। তারপরে সৌমিত্র অনেক ভালো ভালো ছবি করে নিয়েছে, তারপরে একটু একটু ইন্টেলেকচুয়াল যারা ছিল তারা একটু সৌমিত্র। আপনি তো দুজনকে খুব কাছ থেকে দেখেছেন, উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, তো আপনার কি মনে হয় মানে? না, উত্তম কুমার মানুষ খুব ভালো ছিল, কিন্তু ভীষণ কম আমার সঙ্গে কি বন্ধুর ছেলে, তার সঙ্গে কি কথা বলে, আমার সারা জীবন এই যে মাস্টার, আমি উত্তম কুমারকে অ্যাভয়েড করতাম, কারণ আমার সবচেয়ে বাজে যেটা লাগতো সেটাই উনি বলতেন। এই যে মাস্টার, ভালো করে লেখাপড়া করছিস তো, আর ওইটা শুনলেই যে একটা কাকা স্থানীয় লোক, তাকে মিথ্যা কথা বলবো, হ্যাঁ করছি, ওই ভয়ে আমি এদিক ওদিক চলে যেতাম। ওয়ারাজ পুলু কাকু, সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে আমার ভীষণ, কারণ সৌমিত্র চ্যাটার্জি হচ্ছে আপনি যেখানে ফেলে দেবেন সেখানে আড্ডা মেরে দেবে, এরকম। মানে বাবার সঙ্গে যতক্ষণ বাড়িতে এলে কথা বলতো, আমার সঙ্গে ততক্ষণ। একটা আমার মনে আছে, আমি বম্বেতে গেছি 1973 ফিগার, তখন বম্বেতে নতুন স্টাইল বেরিয়েছে, ওই শাড়ি কেটে পাঞ্জাবি। আচ্ছা, তখন তো এইসব ছিল না, আর লোক ভীষণ আওয়াজ দিত এইসব, তখন ওই হিপি আমল এসছে না তো। আর বাবার ভীষণ আপত্তি, কিন্তু বাবা কোনো দিন ওই যে আপত্তি বলে বকাঝকা ওইসব জীবনে করে, কিন্তু ওই রাগ হতো, কিন্তু বলতো না আর কি। তো পুলু কাকু বলছে, সৌমিত্র চ্যাটার্জি বলছে, আরে এই যে কোথায় কিনলে রে, এটা বেশ ভালো তো। ল্যামিংটন রোড, 22 টাকা। 1 মাস বাদে এসছে, একদম ঠিক দেখবেন উত্তম কুমারকে প্রণাম করছে ভাই, ওই যে পাঞ্জাবিটা ওটা পরে। আমি বললাম, বাহ পুলু কাকু দারুণ তো, এরকম আমি যেরকম দেখিয়েছিলাম, বলে গড়িয়াহাট মার্কেট 17 টাকা। পুলু কাকু, সৌমিত্র চ্যাটার্জি, রবি ঘোষ আর তরুণ কুমার, এই তিনজনের, আর একজন অজিত চ্যাটার্জি, এদের সঙ্গে আমার খুব মানে দোস্তি মতন আর কি। শুভেন্দু চ্যাটার্জি। তো অনেক অনেক ধন্যবাদ, অনেক পুরনো দিনের কথা জানলাম যেগুলো আমাদের জানাই ছিল না, আরও অনেক গল্প করার আছে, আর অনেক কিছু জানার ছিল। আরও একদিন হয়তো আপনার কাছে আসবো, আপনার সময় নেব একটু। আর যাওয়ার আগে আমাদের তরফ থেকে এই ছোট্ট
উপহারটা আপনার জন্য। বাহ, খুব প্রীত হলেন। আপনাদের সকলের কাছে আমাদের অনুরোধ রইল যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করবেন। আর আপনাদের মূল্যবান মতামত রেখে যাবেন কমেন্ট সেকশনে। ফিডব্যাক নিয়ে আমরা আমাদের কাজটাকে আরও ভালো করার চেষ্টা করব। নমস্কার।